আপনার আপনি যখন এই যে রেডিওতে এনলিস্টেড হয়ে কলকাতা বারবার যাচ্ছেন, 3টা করে রেকর্ড হচ্ছে, তখন আমি কলকাতা পার্মানেন্টলি থাকি। আপনার বাসা থেকে কি বাসা থেকে পারমিশন দিচ্ছিল, তারপরে পারমিশন 45 থেকে রাশ টানতে শুরু করলো সবাই। যখন আমি গভীর ভাবে মানে আমি একেবারে মিশে গেছি একবারে জনপ্রিয়তায় আর এই গানের নেশায়, তখন সবাই রাশ টেনে বললো যে এখন থামতে হবে। তখন আপনি কি করলেন? আমি কি করে থামবো, থামতে হবে, কোনো ব্যবস্থা করে দেওয়া হবে না। থেমে গেলাম, গান তো থামছে না, থেমে গেলাম। রেকর্ডিং হবে না, রেকর্ডিং না হোক, আমার গান তো থাকবে। আমি রেকর্ড কিনে করে স্বরলিপি দেখে বাই দিস টাইম আমি খুব কুইক প্রগ্রেস আমার হয়ে গেছে। ওই 3-4 বছরে অনেক ভাবনা চিন্তা অন্যরকম হয়ে গেছে। তাছাড়া কমলবাবু ফুল ফ্লেজের ট্রেনিংটা দিয়েছেন, কমপ্লিট করে ফেলেছেন। তখন আমাকে আর কে আটকায়, কোনো কিছু না, কিন্তু কোনো ধরতো না। তখন কি পর্দার সঙ্গে যেতে হতো, তখন তো আর ইচ্ছে মতন যেতে পারতাম না, কোনো জায়গায় ইচ্ছা মতন যেতে পারতাম না। সব জায়গায় লোক সঙ্গে, পাহারা, নানান বিষয়। কিন্তু খুব সেন্সেশন ক্রিয়েট করতে পেরেছিলাম আমার প্রেজেন্সটা, এবং আমি যে ওইভাবে যেতাম, আমি হয়তো একটা বুকটা খোলা রেখে কভার করে যাচ্ছি। আমি তখন বেশিরভাগ সময় শাড়ি পরি, কোনো সময় আমি লং ড্রেস পরে ওই রকম করে যাচ্ছি। একটা অন্যরকম, সবাই গুনগুন 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 নানান কিছু, যে বাপরে বাপ, শুধু মুসলমান ঘরের মেয়ে একে, তাই আবার এত স্টাইল, এত স্টাইল। এই আমার স্টাইলের সুবাদ ছড়িয়ে পড়লো চতুর্দিকে। এই কি, আর কোন স্টাইল, কোনো আজও পর্যন্ত কোনো নকল না। সারা জীবন নিজে ক্রিয়েট করেছি, আরো অনেক কিছু ক্রিয়েট করতে আমি পারি যেগুলি আমি করিনি, হয়তো সেগুলি করা হয়নি। এইসবগুলি আমার মাথায় এমনি আসে, আমার ওন স্টাইল, কোনো নকল করা, কারোর থেকে কিছু নেওয়া না, ওন স্টাইল স্টাবলিশ করে ফেললাম। আচ্ছা, তো ওইটা ওভারকাম করলেন কি করে? ফ্যামিলির এটা স্টপ, গান স্টপ, পরে আবার শুরু 1 বছর একেবারে ব্যাক টু প্যাভিলিয়ন ফরিদপুরে। আচ্ছা, ফরিদপুরে পাঠিয়ে দেওয়া হলো, 1 বছর গান বন্ধ। তারপরে অনেক কিছু ব্যবস্থা বিদায় করার সব ব্যবস্থা তখন বাই দিস টাইম হয়ে গেছে, যা হয় মুসলিম পরিবারে। আমার সব বোনদেরই তো 13-14 বছরে বিয়ে হয়ে গেছে। তো আমার জন্য তো সবার হেডেক ভীষণ শুরু হলো, যে এর তো ছুটছে, যে এর তো টেনেও রাখা যাবে না, ধরেও রাখা যাবে না, কিসের থেকে কি হবে। যাই হোক, সেই সময় একটা খুব ভীষণ রকমের একটা মেন্টাল প্রেশার, তাতে আমি সবার উপরে অভিমান করে আমি একেবারে নিজেকে, মানে আমি আর চাইনি যে আমি একদিনও পৃথিবীতে থাকি। হয় আমার গান, নইলে বোধ। আমাকে পেতে হলে আমার গানকে পেতে হবে, আমার গান ছাড়া আমার কোনো মূল্য নেই, আর কিছু নেই। সবাই বলে অনেক তো হয়েছে, এত নাম করলি, রেডিওতে তোর এত নাম ওঠা হয়েছে, সবাই জানে, এখন জানে একটা মুসলমান মেয়ে এরকম গান করছে। তো এই তো, তারপরে তো এক জায়গায় তো তোর একটা থামতে হবে, এখন তো জীবন অন্যভাবে চিন্তা করতে হবে। তো এখন বিয়ে টিয়ে দিয়ে দেবেন, সেটা চলে যাবো, জাস্ট এটাই বললাম আমি, যে সবার যা চিন্তা। তারপরে যদি তুমি পারো তখন তুমি কিছু করো। 1 বছর, সেই 1 বছর আমি একেবারেই কথা না, এবং নিজের উপরে যতটা নির্যাতন করা যায়, যেমন খাওয়া দাওয়া সব বন্ধ করে দেওয়া, মিনিমাম খাবার নেওয়া, মার অনুরোধ উপরোধ হয়তো একটু কিছু খেলাম, অসুস্থ হয়ে পড়লাম, ডাক্তার আর আমি আর ডাক্তার, শেষ অবস্থা, এখন যায় অবস্থা এমন। তারপরে আমি একটু নিজের একটু শক্ত করলাম। আবার এর মধ্যে হচ্ছে কি, 49-এ ঢাকা রেডিও শর্টওয়েভ ওপেন হবে, কলকাতা থেকে আমাকে গেস্ট আর্টিস্ট করে ঢাকায় নিয়ে এলো, আমাকে আর তালাত মাহমুদকে। তো ঢাকা শর্টওয়েভ ওপেন হলো,
তালাত মাহমুদ আর আমার গান দিয়ে শর্টে ওপেন হলো। জেডে বুখারী ওইটা বাটনটা টিপলেন, উনি করাচির থেকে তখন এলেন। এই দুই দেশ বিভক্ত হওয়াতে আমার গানের সাংঘাতিক ক্ষতি হলো, আমি ডিটাচ হয়ে গেলাম সবার থেকে। আবার ওদিকে গ্রামোফোন কোম্পানি আমাকে বারবার বলছে যে তুমি গেস্ট আর্টিস্ট হয়ে আমাদের গান করে দাও, গান করে দাও। সেটাও সম্ভব হচ্ছে না, কোথায় থাকবো, কে থাকবে সঙ্গে, এই সমস্ত নানান ইসে আমি মানসিক ভাবে ভীষণ হয়ে পড়লাম। তারপরে ঢাকায় এলাম, ঢাকা দেখলাম, আমার তো একটুও পছন্দ হলো না। ঢাকায় কিভাবে গান বাজনা করা হবে? ঢাকায় এসে রেডিও স্টেশনে গিয়ে দেখলাম, আমি যে এখানে কি হবে, তো আমি কিছুই বুঝতে পারছি না। গান শেখাবে কে, কি কি গান হবে? এখানে শুধু উর্দু গান হয়, শুধু কালামে ইকবাল হচ্ছে, শুধু কালামে ইকবাল হচ্ছে মেইনলি, নজরুল ইসলামের কথা তো দূরেই থাকে। এই কোন দেশে আবার এলাম আমি? আমার এই ভীষণ ধাঁধায় পড়ে গেলাম। আবার ব্যাক টু ফরিদপুর। আমি বললাম যে তো ঢাকায় তো আমি যে অবস্থা দেখছি আমি কিচ্ছু করতে পারবো না। করে আবার 2-3 মাস আবার গ্যাপ, আবার এখন আমার কত ক্ষতি হয়ে যাচ্ছে। ভাগ্যিস যে ভয়েস ট্রেনিংটা নিয়ে করেছিলাম, আর এমন রেয়াজ করেছি, এমন সাধনায় আমি মগ্ন হয়েছি যে আমার ভেতরে 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 আমি অনেক দূরে পৌঁছে গিয়েছি। অভিমান মানে অভিমান, সাংঘাতিক অভিমান তখন। সেটার প্রভাব প্রভাব আমার অনেক দিন থেকেই সেটা ছিল। কারণ এক সময় ফ্যামিলির অনেকের কাছ থেকে আমি ভীষণ খুবই দুঃখ পেয়েছি। আমি বুঝতে পারিনি, এখন মনে হয় যে তারা হয়তো আমার ভালোর জন্যই, আমাকে ফেরানোর জন্যই করেছিলেন, ভালোর জন্যই হয়তো তাদের দিক থেকে তারা চিন্তা করছেন যে আমার লাইফটা কিভাবে সেটেলড হবে। এভাবে তো দিন চলবে না। মুসলমান মেয়ে এক পা ঢাকায় তো এক পা বেরোনো যায় না। এমনি যে যেতাম রেডিও স্টেশনে ঢিল খেতে খেতে, সারা পথ ঢিল ছুটতো ঢাকাইয়ারা, যেতে পারতাম না তো। আর একেবারে মাথাটা তা ঢেকে একেবারে প্রায় বোরখা পরে আসার মতন অবস্থা। তারপর আপনি ফরিদপুরে চলে যাওয়ার পর আবার কলকাতা চলে গেলেন। তখন ফরিদপুর থেকে আর কলকাতায় যাওয়া হয়নি, ফরিদপুর থেকে ঢাকায় এলাম। সে আসবো না ঢাকায়, সে ঢাকায় আসতে হলো। ঢাকায় এসে এই রেডিও স্টেশনের একেবারে ভোলি পাল্টে দিলাম। 4-5 ধরনের গান এক এক দিনে ইয়ে করে অবাক হয়ে যায় তারা, এত ভালো ভালো উর্দু গান আমি করছি, কিন্তু কালামি ইকবাল করতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা করতে হবে, নইলে প্রায় চলবে না মতোর কথা। এটা আমাকে আহাদ সাহেব বলেছিলেন যে এখানে দেখেন ঢাকায় থাকতে গেলে অন্য গান যাই করেন কালামি ইকবাল করতে হবে, তা নইলে। আমি দেখছি রেডিও স্টেশনের অর্ধেক লোকই উর্দুতে কথা বলছে। আহাদ সাহেব, ফতে লোহানি, তারপরে ওনার নাম কি, নিউজ পড়তেন যে 3-4টা নাম আমি ভুলে গেলাম। যাই হোক, তখনকার দিনে বেশ কিছু পরিচিত নাম, যাই হোক এখন এই মুহূর্তে মনে পড়ছে না, তারা সকলে উর্দুতে কথা বলছেন। তা আমি একদিন আহাদ সাহেবকে বললাম যে আপনি কেন উর্দুতে কথা বলেন?